আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড আমরা শুরু করছি। গুরুচণ্ডাল দোষ এই নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে গোবিন্দবাবু আছেন। গোবিন্দদা, স্বাগত জানাই। নমস্কার। মীন লগ্ন বা মীন রাশির মানুষদের এই যে গুরুচণ্ডাল দোষ, এই দোষ এনাদের জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, এবং আপনাদের যে সমস্ত কমেন্টগুলো বিভিন্ন এপিসোডে আপনারা করেছেন, তো সেই জায়গা থেকে কমেন্টগুলো নেব। গুরুচণ্ডাল দোষ ঠিক কিভাবে সংগঠিত হচ্ছে, এটা আমার প্রথম প্রশ্ন তোমার কাছে। আচ্ছা, গুরুচণ্ডাল দোষটা হচ্ছে, গুরু অর্থে এখানে বৃহস্পতি, চণ্ডাল হিসেবে আমরা রাহুকে এখানে পেয়েছি। বৃহস্পতি এবং রাহু একত্রে কোনো একটি রাশিতে বসলে এই যোগ সংগঠিত হয়। আমরা একে গুরুচণ্ডাল দোষ বলি। বোঝা গেল? আচ্ছা, কিভাবে হলো এটা, আর কি জানতে চাইছো? হ্যাঁ, এনাদের ক্ষেত্রে মীন লগ্ন, এনাদের যেহেতু লগ্নাধিপতি এক্ষেত্রে বৃহস্পতি, তো সেই জায়গা থেকে এদের ক্ষেত্রে গুরুচণ্ডালী দোষ যেটা বিষয়টা, তার তীব্রতা বা এদের জীবনে তার প্রভাবটা কতখানি? একটা কথা বলি, গুরুচণ্ডাল বিভিন্ন, তো এই তো 12টা ঘর আছে, বিভিন্ন জায়গায় বসলে বিভিন্ন রকম ফলদান করেন। লগ্নে যদি বসে থাকেন, কারণ লগ্ন নিয়ে আলোচনা হবে, প্রথমে মিনে বসা নিয়ে যদি বলি, এইখানে কি হবে, আর একটি পা অতিক্রম করলে তিনি কিন্তু আধ্যাত্মিকতার একটা জায়গায় পৌঁছাচ্ছেন, সেইখানে কিন্তু এই রাহুটা বাধা দেবে। এক, দ্বিতীয়ত এদের মধ্যে একটা ক্রোধ সঞ্চার করবে, যেটা কিন্তু থাকা উচিত নয়। কারণ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, খালি আর এক পা হলে ঈশ্বরের কাছে পৌঁছে যাব, তাহলে ক্রোধ তো একটা অপগুণ। আর রাহু আছে মানে লোভ, লালসা, এগুলো জাগ্রত করবে শরীরের মধ্যে, লগ্নটা এখানে সেই জাগ্রতটা করে দেবে। তখন কি হবে, এক পা যে উঠে গেলে ঈশ্বর পেয়ে যেত না, সেটাকে সে আটকে দেবে ক্রোধের মাধ্যমে, লোভের মাধ্যমে, বা হিংসার মাধ্যমে, একটা প্রাপ্তির আকাঙ্ক্ষা, এই সবগুলো উত্তরিত হতে দেবে না, বাধা দেবে। আচ্ছা, এছাড়া বাদ বাকি? বাকি বললাম তো, শরীরের মধ্যে একটু উন্নতি অবনতি হবে, মন খারাপের দিকে একটু প্রবণতাটা বেশি নিয়ে যাবে। তবে একটা সুখের বার্তা আছে, বৃহস্পতির নিজের ঘর তো, ও যতটা নিয়ে যেতে চাইবে ততটা পারবে না, নিয়ে কিন্তু যাবে। রাহু যেহেতু আছে, নিয়ে এসে যাবে, কিন্তু যতটা খাদে নামানোর কথা ততটা পারবে না। বৃহস্পতি তার জ্ঞান প্রজ্ঞার বিষয় দিয়ে শেষ মুহূর্তে হয়তো উদ্ধার করে নেবেন কিছুটা, কিন্তু পুরোটা পারবেন না, কারণ তাইলে তো একদম রাহুকে বাদ দিয়ে দিতে হয়। হ্যাঁ, মানে আছে অথচ কিছু ব্যাড এফেক্ট করছে না, সে তো থাকবে, সেটা তো হতে পারে না। হ্যাঁ। আচ্ছা, এনাদের এই যে মানে মিনের আমি সমস্ত কমেন্টগুলো দেখছিলাম, তো একটা কমেন্ট আমি নিই। আচ্ছা, এনার বিষয়টা হচ্ছে যে এনার পারিবারিক জায়গায় অশান্তি, এবং সেই অশান্তিটা কীরকম, যে উনি ওনার পরিবারের জন্য একটা ঘরবাড়ি বানিয়েছেন। তো সেই ঘরবাড়ি বানানোর পরে উনি এখন সেই ঘরবাড়িতে উনি থাকতে পাচ্ছেন না, মানে ওনাকেই বাকিরা সবাই মিলে বাইরে বার করে দিয়েছে, বা উনি বেরিয়ে যান, সেই রকম একটা সিচুয়েশন বাকিরা তৈরি করেছে। তো এই যে সিচুয়েশনটা, তাহলে এই ক্ষেত্রে যারা দেখছেন তাদের জন্মছকের কোন ঘরে, বা আদৌ বৃহস্পতি রাহুর একযোগে আমি জানি না, গুরুচণ্ডালের জন্য তাদের জীবনে এটা ঘটছে কিনা, মানে এই সিচুয়েশনে তুমি কি উত্তর দেবে? এখানে দেখো, চতুর্থ থেকে আমরা ঘর বাড়ি আলোচনা করি। এই জায়গায় রাহু সবচেয়ে শক্তিশালী জায়গা। তো রাহুর শক্তিশালী জায়গা মানে আমরা ভাবছি ঘরের সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, না,
রাহুর শক্তিশালী জায়গা, বৃহস্পতি তো আছে, না হলে গুরুচণ্ডাল আসবে না। এই জায়গায় গুরুচণ্ডাল হলে তুমি বাড়ির লোকেদের সাথে মানিয়ে নিতে পারবে না। আমি বলছি না উনি দোষী, বলছি না, এই গুরুচণ্ডাল দোষটা ওখানে মানিয়ে নিতে দেবে না। এখানে পরিবারের লোকের সাথে ঝগড়াঝাটি, মনোমালিন্য, তাদের ভাব বিনিময়ের মধ্যে দূরত্ব থাকবে, কারণ এ যেটা ভাবছে পরিবারের লোক সেটা উল্টো ভাবছে, মানে এইভাবে একটা দূরত্ব এমন তৈরি হবে, নিজেকে নিজে মনে হবে যে বাড়ি ছেড়ে পালিয়ে যাই, এত করেও পারলাম না। হ্যাঁ, মানে এত কিছু দিয়েও হচ্ছে না আর কি, হচ্ছে মন না। পাওয়া যাচ্ছে না হ্যাঁ, কারো। আরও এই জায়গায় বলি, এখান থেকে একটা যে শিক্ষাও ভাবা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। এখানে গুরুচণ্ডাল যোগ যদি এসে যায় না, বাড়িতে যদি বাচ্চারা পড়াশোনা করছে, আচ্ছা, মানে আপনার জন্মছকের চতুর্থে উনি চতুর্থে। এখানে এখানে বা এই জায়গায় এই না, জায়গায় তুমি বলছে, মানে শুরুটা করছিলে ঘর বাড়ি দিয়ে, আমি চতুর্থ ইঙ্গিত দিয়ে গেছি। হ্যাঁ, উনি চতুর্থে জায়গা থেকে বলছেন চতুর্থে আর কি। প্রাথমিক শিক্ষা যেটা গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি ভাবি, এইখানে কিন্তু মনোনিবেশ করা কষ্ট হবে। পড়াশোনাটা বাবা মা যে খরচ করছে যদি ছেলেটির থাকে, সে কিন্তু সেই অনুযায়ী হয়ে উঠতে পারবে না। ব্যতিক্রম কোথায়? কেবলমাত্র দেখবে ওর সবসময় নিয়ে যাবে কম্পিউটার, ল্যাপটপ, এতে মজে থাকার সম্ভাবনা। আবার ওই ছেলেটিকে একটু প্রতিকারের মাধ্যমে যদি ওই যে টেকনিক্যাল দিকগুলো ওখানেই যদি ভর্তি করা হয়, ইলেকট্রিক্যাল দিক, হুম। এইসব জায়গায় ভর্তি করা হয়, তাইলে কিন্তু ও আবার ভালো রেজাল্ট করে যাবে। কিন্তু যতটা ভালো হওয়ার কথা ততটা না হলেও ভালো করবে। হ্যাঁ, বহু ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে দেখা যায় যে, মানে আমি যেমন দেখেছি আমার নিজের জীবনের বা আশেপাশে দেখেছি যে টর্চের ব্যাটারি দিয়ে বা ইত্যাদি ইত্যাদি, এটা দিয়ে ভাঙা, এটা ওটা দিয়ে কিছু একটা কিছু জুড়ে টুড়ে কিছু একটা করা, ব্যাটারি দিয়ে পুজোর ছোট্ট করে প্যান্ডেল বানিয়ে আলো জ্বালানো, ইত্যাদি ইত্যাদি। আবার পাশাপাশি দেখতাম যে কেউ কেউ আছে, আমাদেরই সমবয়সী ছিল কেউ কেউ, তাদেরকে দেখতাম যে না, তারা দুটো একটা জিনিস এটা ওটা জুড়ে তৈরি করে ফেলেছে, অন্য কিছু একটা কিছু। একটা কথা আছে না? না, হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। তো এই যে প্রতিভাটা, এই প্রতিভা তখন কিন্তু অপরাধ হিসাবে পরিগণিত হচ্ছে, যে ওর কথা হচ্ছে পড়াশুনো করার, কিন্তু ও একটা সেই এফএম রেডিওর মতো কিছু একটা বানিয়ে নিয়েছে। ও সেই এফএম রেডিওটাকে বাজাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি এরকম করছে, যে পড়াশুনো হচ্ছে না। কিন্তু ওর ওই যে টেকনিক্যালি, হুম হুম সে তত সময় জানে কি জানে না আমি জানি না তার মনের কথা, কিন্তু আমি দেখছি সে করে উঠতে পেরেছে। তুমি একটু আগে সেটাই বলছিলে। আমি বলতে চাইছিলাম, ছেলেটি জানেন পড়াশোনায় ভালো নয়, আউটলুকটা দুরন্ত। হ্যাঁ, মানে এরকম একটা কথা আছে, ছেলেটা পড়াশোনায় ভালো নয়, অন্যান্য ক্ষেত্রগুলোই ভালো। কী রকম? এই যে তুমি বললে গল্পটা, যে পড়াশোনা বই পুঁথিপত্রের দিকে সে নেই, কিন্তু টর্চ বানিয়ে ফেলছে, কোথায় একটা সাউন্ড সিস্টেম বানিয়ে ফেলছে, কোথায় একটা দেখবে ওই ভাঙা ভাঙা জিনিস থেকে সংগ্রহ করে নিয়ে সে একটা নতুন কিছু বানিয়ে দিচ্ছে। সেটা কিন্তু দেখতেও সুশ্রী নয়, কিছু নয়, কিন্তু তার একটা কার্যকারিতা আছে, কিছু একটা করছে। কিন্তু বইটা খুলে পড়তে বসতে বলো, নইব নইব চ, ওটাই হ্যাঁ, তো হবে। এই জায়গাটাতে তার ওই যে প্রতিভাটা, ওই প্রতিভা রাহু দিচ্ছে, এবং সেটাকে যদি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, কেননা কিছু তো থিওরিটিক্যালি জ্ঞান হ্যাঁ, দরকার, তো সে বৃহস্পতিকে সেখানে যদি একটু ঠিকঠাক স্ট্রং করে দিয়ে রাহুর সাথে সেই জায়গাটাকে যদি করে দেওয়া যায়, তাহলে ওইটাকে নিয়ে সে কিন্তু ব্যবসা বাণিজ্য বা এগোতে পারবে। এগোতে পারবে। এটাই তুমি একদম বলছিলে। একদম, বেশ, মানে একটা ডিরেকশন দেওয়া, একটা ডিরেকশন, এনার্জিটাকে একটা ডিরেকশন দিয়ে দেওয়া। একদম। আচ্ছা, পঞ্চমে হ্যাঁ বৃহস্পতি এবং রাহু, মীন লগ্নের জাতক জাতিকাদের হ্যাঁ, কেউ তার জন্মছকে মিল পাবেন। তো সেক্ষেত্রে তিনি কি কি ফল পাবেন আর কি কি বিড়ম্বনা পাবেন, যেটা আহ, হয়তো সমাধানের প্রয়োজন আছে। একটা কথা বলি, মীন লগ্নের পঞ্চম মানে ওখানে বৃহস্পতি তুঙ্গি, অর্থাৎ লগ্নাধিপতি তুঙ্গি, জায়গাটা বুঝবে। তাইলে মীন লগ্নের মানুষের যদি পঞ্চমে বৃহস্পতি থাকে না, নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারবে, প্রতিষ্ঠার দিক, উচ্চশিক্ষা, রিসার্চ ইত্যাদি জায়গা। এইখানে গুরুচণ্ডালিটা হলে সেইখানে বাধা দেবে, সে বাধা দেবে, অর্থাৎ উপযুক্ত গুরু পাবে না। উপযুক্ত যেটা পাওয়ার কথা, সিস্টেম বলো বা শিক্ষক বলো বা পরিবেশ বলো বা শিক্ষা নিকেতন বলো, আমি যাই ভাবো, ওটা তোমাদের ভাষায় তোমাদের মতো, এই উপযুক্ত যে জায়গাটা সে করে উঠতে পারবে না এই গুরুচণ্ডালের জন্য। এখানে যদি রাহুকে একটু সন্তুষ্ট করে দেওয়া যায়, প্রশমিত করে দেওয়া যায় না, তাইলে এ একদম শিখরে বসার লোক।
কারণ লগ্নাধিপতি বৃহস্পতি তিনি পঞ্চমে তুঙ্গি থাকেন, এখানে তুঙ্গি থাকেন। এটা হচ্ছে উচ্চশিক্ষার ঘর, এটা হচ্ছে রিসার্চ, এর থেকে নবমের কানেকশন দিয়ে রিসার্চ করতে হয়। আবার দেখো সেই বৃহস্পতি কিন্তু দশমেরও অধিপতি, এদের কর্মেরও অধিপতি। ভাবতে হবে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। একদম তাই, হ্যাঁ, একদম তাই। এইটাকে যদি না ঠিক করা হয় তাইলে বিরাট একটা জিনিস অধরা থেকে যাবে, বা খুব দুর্ভাগ্যের পৃথিবী হয়তো একটা অমূল্য সম্পদকে হারাবে। গতকাল একজনের সাথে কথা হচ্ছিল, একজন ক্লায়েন্টের সাথে। তো তিনি বলছিলেন যে আচ্ছা, আমার সন্তানের জন্মছকে সেখানে যে যে সম্ভাবনাগুলোর কথা আপনারা বলছেন, সে তো সম্ভাবনা আছেই, হুম যে এখানে এখানে এই এই সম্ভাবনা আছে, উনি ভবিষ্যতে এই করবেন, অতীতে এই করেছেন, বর্তমানে এই, আপনারা প্রেডিকশন করে মিলিয়েছেন। হুম তো তাহলে আপনারা প্রতিকারের মাধ্যমে করছেনটা কি? বা আপনারা তার তো সময়টাকে বদলাতে পারছেন না, না বা সে তো নিজেও সময়টাকে বদলাতে পারছে না। হুম তো তাহলে এখানে প্রতিকার দিলেই বদলে যাবে, মানে এটা কি রকম ব্যাপার, কিভাবে তৈরি হচ্ছে? প্রতিকার দিলেই বদলে যাবে, মানে প্রতিকার বদলটা কোন জায়গাটা করছে আগে সেটা ভাবতে হবে। এইখানে দেখা যাচ্ছে সম্ভাবনা একটা জিনিস, আর বাস্তবটা একটা জিনিস। সম্ভাবনা, আমার সম্ভাবনা ছিল আমি বিরাট সাংবাদিক হতাম, যেহেতু কথা বলতে পারি, কিন্তু বাস্তবে হয়ে গেছি কি জ্যোতিষ। ঠিক আছে? তো এবারে সম্ভাবনাকে বাস্তবে পর্যবেসিত করার জন্য প্রতিকার, অর্থাৎ খারাপ দিকটা উড়িয়ে দিতে পারলে সম্ভাবনাটার যে শব্দটা উড়ে গেল, বাস্তবে পরিণত হলো। আমি এক্ষুনি আলোচনা করলাম পঞ্চম নিয়ে, যে বিরাট কিছু হওয়ার যোগ আছে, রাহু বাধা দিচ্ছে, রাহুকে প্রশমিত করুন, দিলে এই সম্ভাবনাটা বাস্তবে চলে যাবে, না হলে কিন্তু সম্ভাবনাই থেকে যাবে। তাহলে এই যে সম্ভাবনাটা, এটা তাহলে ধরো এই মানুষটি, সে যখন আবার বা পরবর্তী জীবনে যখন যাচ্ছে, হ্যাঁ তার এই জীবনের পরিক্রমা তার শেষ হয়ে গেল, তিনি মারা গেলেন, আবার যখন তার নতুন জীবন শুরু হবে, তাহলে তখন এই সম্ভাবনা যেটা, সেটাও কি কন্টিনিউ প্রসেস চলতে থাকবে? তুমি যেটাকে স্টপ করবে সেটা স্টপ হবে, যদি স্টপ না করো প্রবাহটা চলে, জলটা চলছে। এবারে গুরুচণ্ডালী নিয়ে তুমি পঞ্চমে জন্মে গেছো, এখানেও তুমি দেখাচ্ছে তোমার গুরুচণ্ডালী আছে, তোমার এই এই করা উচিত, এটাকে নিবৃত্তি, এটা করা, এইরকম দেখানো হলো। তুমি যদি প্রকৃত যেটা থেকে বিরত থাকার কথা সেটাকে বিরত না থাকো, তাইলে তো তুমি আটকালে না, ফ্লোটাকে চলতে দিলে। তুমি যদি এইখানেই আটকে দাও তখন কি হবে? পরবর্তীতে আর যাবে না। আমি তো বাঁধ দিয়ে দিলাম। কোন জায়গাটা বাঁধ দিলাম? রাহুর জায়গাটা বাঁধ দিলাম, বৃহস্পতির দিকটা খুলে রাখলাম। তাহলে পরবর্তী লাইফে আমি বৃহস্পতির ফ্লোটা পাবো, রাহুটাকে তো আমি আটকানোর চেষ্টা করেছি আচ্ছা, আমি আমি একটা জিনিস, আমার কর্মের দ্বারা। আমাকে একটা সহজ জিনিস বুঝিয়ে দাও, সহজভাবে বুঝিয়ে দাও। মিনের কোনো জাতক জাতিকা, তিনি ধরো তার একাদশে বৃহস্পতি এবং রাহুকে পেয়েছে, ঠিক আছে? তাহলে মিনের বা মানে মীন লগ্ন বা রাশি যেই হোক না কেন, তিনি পেয়েছেন ওখানে একাদশ ঘরে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে যেহেতু স্রোতটা আসছে ওনার কাছে, তাহলে ওনার পিতা অথবা মাতা, তাদেরও কারো না কারো গুরুচণ্ডাল এই যে দোষ, সেই দোষ তাহলে কি থাকছে? না, সেটা একদম। যদি হ্যাঁ, বলে নাও। প্রতিহত না হয়, ভালো করে শোনো প্রশ্নটা, সেটা যদি প্রতিহত না করা হয় তাহলে হয়তো সেই একই গুরুচণ্ডাল দোষ ওনার কাছে আসতে পারে, এক। দ্বিতীয়ত, একজনের কারোর রাহু খারাপ, আরেকজনের কারোর বৃহস্পতি খারাপ আছে। পিতা এবং মাতার সেই দুজনের একটি একটি খারাপ, কারোর থেকে বৃহস্পতি খারাপ এলো ওনার কাছে, কারোর থেকে রাহু খারাপ এলো ওনার কাছে। সেই জায়গা থেকে উনি রাহু আর বৃহস্পতি ওনার খারাপ পেলেন ওই একাদশের জায়গায়, এমনভাবে, মানে এই সিচুয়েশনটা কিভাবে আসে আর কি। আচ্ছা, একটু গল্পের আকারে বললে কিন্তু বুঝতে সুবিধা হবে, না হলে কিন্তু জটিলতা না না, আমরা যাতে বুঝতে পারি সেভাবেই, যেটা একদম, তোমার উপযুক্ত গল্পটা মনে শোনো, হবে। দিলে বুঝে যাবে। ঠিক আছে। উনার যে বাবার গুরুচণ্ডালী থাকতে হবে তা কথা নয়, মারও যে গুরুচণ্ডালী কুণ্ডলিতে আছে থাকতে হবে তা কথা নয়, তার বাবার যে থাকতে হবে তাও কথা নয়। কথাটা হচ্ছে তার যে পূর্বপুরুষেরা ছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি ছিলেন যার মধ্যে বৃহস্পতির গুণ প্রবল ছিল, প্রবল একদম।
আবার তারই বংশে পিতৃকুল কিংবা মাতৃকুলে কোনো একজন ব্যক্তি ছিলেন, তার প্রাবল্য ছিল আসুরিক, চণ্ডাল স্বরূপ। কোনো কারণে ভাঙতে 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 সেটা এসে একত্রিত হয়েছে। কোথায় হয়েছে? আপনার কুণ্ডলিতে। এটা গেল কুণ্ডলীমূলক কথা। এবারে উদাহরণমূলক যাই। আচ্ছা, আপনার রাবণকে আপনি চেনেন তো? রাবণের ক ভাই? 3 ভাই। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এবারে রাবণের মধ্যে গুরু এবং চণ্ডাল দুটো গুণই প্রবল আকারে প্রকাশ পেয়েছে। ঠিক উল্টো চলে যাও, কুম্ভকর্ণ, চণ্ডাল অর্থাৎ রাক্ষসের গুণাবলী সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আবার চলে যাও বিভীষণ, দেবগুরুর গুণাবলী প্রবল আকারে প্রকাশ পেয়েছে। এবার কেন, ঘটনাটা কেন ঘটলো? একই তো বাবা মা। দেখা গেল রাবণের বাবার নাম বিশ্বশ্রবা, মার নাম হচ্ছে নিকষা। একটা গুণ এসছে রাক্ষসী, আর একটা গুণ এসছে মুনি থেকে, ঋষি থেকে। আচ্ছা, দুটো গুণই সন্নিবেশ ঘটে গেছে কোথায়? রাবণের কুণ্ডলিতে। বাকি একটা গুণ চলে গেছে কুম্ভকর্ণের দিকে, মাতৃত্বের গুণটা, আর পিতৃত্বের গুণটা চলে গেছে কার দিকে? বিভীষণের, বিশ্বশ্রাবার দ্বারা ওটা বিভীষণের ক্ষেত্রে পর্যবেসিত হয়েছে। এই ক্ষেত্রে আরও একটা জিনিস ভাবতে হবে, যেরকম এই গুণাবলীগুলোকে কখন ঈশ্বর প্রদান করবেন, সেই ভাবনাটা, তুমি যে পূর্বজন্মে কি কি করে এসছো সেটাকে মাথায় রেখে এই দুটোকে পাঞ্চ করে তোমার কুণ্ডলিতে কখন দেওয়া হবে সেটা তিনি নির্দিষ্ট করে দেবেন। দিয়ে তিনি বলবেন যে তুমি এটাকে অতিক্রম করো। এবার আমি ধরেই নিলাম বিভীষণ অতিক্রম করে চলে এসছেন। উনি অতিক্রমের জায়গায়, কুম্ভকর্ণ অতিক্রমের জায়গায় যেতে পারেননি, তার পথ তৈরি হয়নি। রাবণকে দেখানো হয়েছে যে তুমি অতিক্রম করে যাও, দিলে কিন্তু তোমার মোক্ষ আছে। বিভীষণের জায়গায় তুমি যাবে। হ্যাঁ, বিভীষণের জায়গায় যাবে। বিভীষণের জায়গায় তুমি যাবে। রাম তো স্বয়ং ঈশ্বর, বিভীষণ তো তার সান্নিধ্য পেয়ে গেল। আবার অনেকে বলবে উনি তো রামের হাতে মারা গেলেন। আরে মারা যাওয়া আর সান্নিধ্য পাওয়া, উনি তো সেই মারা যাওয়ার জন্যই এগিয়েছেন। রাবণ তো বুঝেছিলেন আমার যে এই খারাপ গুণাবলী আছে একে তো ধ্বংস করতে হবে। তিনি তো মহাজ্ঞানী, দেখো বৃহস্পতির গুণ, কিন্তু তিনি তার যে অপগুণটাকেও তো রোধ করতে পারেননি। তিনি বুঝতে পেরেছেন, যার জন্য চাইছেন যে রাম আমাকে মারুক। কথাটা বোঝা গেল? তিনি মহাজ্ঞানী বলে এখানে বৃহস্পতির প্রাবল্য আছে, আবার অপযশ অপগুণের কারবারটা করে দিয়েছে রাহু, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। আমি কতটা বোঝাতে পারলাম তোমাকে, মানে পারলাম না? না, আমার কাছে ক্লিয়ার হয়েছে। আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে, ওনাদের কাছেও বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে বৃহস্পতি এবং রাহু এই দুটির গুণাবলী আমাদের যাদের মানে জন্মছকে আছে আর কি, যেখানে যেখানে বৃহস্পতি এবং রাহু একত্রে বসে আছে, যদি একাদশে বসে থাকে তো তাহলে তাদের কিন্তু বৃহস্পতি এবং রাহু ওই জায়গা থেকে ওই ঘরের নিরিখেও যেমন ফল দেবে, প্লাস এদিক থেকেও তার আমি একটা দেবে। গল্পে দিলাম, এখানে ফলটা দেবে কি জানো? উপার্জনের ক্ষেত্রে স্থায়িত্ব দেবে না, উপযুক্ত উপার্জন দেবে না। ওই কর্মস্থলে যে উপার্জনের জায়গায় বৃহস্পতি ওখানে নিচস্থ জায়গা, রাহুও ভালো ফল দেয় না, একটু অপমান অপদস্থ হবে, এইগুলো ভাব আসবে। তবে একটা মজার খেলা দেখেছো, আমরা সবাই জ্যোতিষী করি, তুমিও করো আমিও করি, দীর্ঘদিন করে যাচ্ছি। আচ্ছা, কুণ্ডলিতে একটু দেখো তো, হঠাৎ বৃহস্পতি আর রাহু দুজনই তুঙ্গি স্থল একদম কাছাকাছি দেওয়া হয়েছে। ভালো করে চার্ট দেখো, কুণ্ডলী দেখো, আঁকানো আছে। হঠাৎ কেন এত পাশাপাশি? কর্কটে বৃহস্পতি তুঙ্গি, মিথুনে চতুর্থে, মানে আপনার জন্মছকের চতুর্থে রাহু তুঙ্গি। বলা হয়েছে যে দুজন, এক ঘর আগে আবার রাহুকে দেওয়া হয়েছে, এক ঘর পেছনে তুঙ্গি দেওয়া হয়েছে কাকে? বৃহস্পতিকে। অর্থাৎ তোমার যে কোনো ভাবে দেখবে আমাদের সামনে না খারাপটাই আগে চলে আসে ভাই। খারাপ খেতে ভালোবাসি, খারাপ দেখতে ভালোবাসি, সব কিছু, মানে আমরা মুখে অনেক বাক্য বাণী আওড়াই, কিন্তু সেই ফাঁক দিয়ে দেখে নেওয়া, না দেখে একটু চেখে নেওয়া, এরকম ব্যাপারগুলো থাকে। তো সেটাই হচ্ছে রাহু। কিন্তু সেটাকে যদি অতিক্রম করতে পারো, তার তীব্রতাটাকে যদি অতিক্রম করতে পারো, তোমার জন্য বৃহস্পতির তীব্রতা অপেক্ষা করে আছে। ঠিক বেরিয়ে আসো। একদম তাই। আজকের এই এপিসোডে মোটামুটি আপনাদের অনেক প্রশ্ন, তার উত্তর আপনারা পেলেন। আরও অনেক প্রশ্নের উত্তর বাকি আছে, সেগুলো আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়ার আছে, যদি মনে করেন যোগাযোগ করার
গোবিন্দবাবুর সাথে কথা বলার জন্য যোগাযোগ করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, আপনারা অবশ্যই শুনবেন। আর বাদবাকি চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবারের সংখ্যাটা দিন দিন বাড়তে হবে, নইলে কাজের এনার্জি আসে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদেহার। নর্মদে হর।